শুভ সকাল বন্ধুরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্পের দ্বিতীয় পর্ব। কি হলো জানো? ছেলেবেলায় আমাদের দেশে বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তাঁর কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে ভাবলাম চন্দ্রদর্শনের মতো নাকি। মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যার কিছু আগে বাড়ির পিছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির মিনিটখানেক ছিল প্রথম দিন। এইভাবে ছেলেবেলাতেই সাধু সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলেছে। এমন সময়ে একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিয়ারা, রুদ্রপুর? তারপর কি যেন একটা ভাবলেন খুব অল্পক্ষণ, একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? আমাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা একসময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু, তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার ওপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কী করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গাঁয়ের কথা অনেক জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়, তার অতি তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলেমানুষি কথার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনও ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহে কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গাঁয়ের কথা কি করে জানলেন বললেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন।
আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূর গিয়ে তিনি দাঁড়িয়ে আমাকে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না, আমি কিচ্ছু চাই নে, আপনার সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না, তোকে সংসার করতেই হবে, তোর সাধ্য নেই অন্য পথে যাবার, যা চলে যা, তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পিছনে পিছনে যেতে আমায় বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলেনি অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলাম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছেলেবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি, তাতে আমাদের বংশের অনেক কথা লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের ওইসব শখ ছিল, অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগেকার কথা। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোন নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম লা ভাঙার খেয়াঘাট। প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, তাছাড়া আমাদের পুরানো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের ওপর। কেন বলো তো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বই টই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোন অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমে এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনই মলিন জটপাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বললে, বেরো এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলুথালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, পালা এখান থেকে, বিপদে পড়বি। আঙুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান, ভয় হলো ওর মূর্তি দেখে। কি জানি মারবে টারবে নাকি, পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি বললে, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। পাগলি বললে, দূর হ, বেরো এখান থেকে। তারপর রেগে আমায় মারলে এক লাথি। বললে, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। কি এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি। কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাথিটা খুব লেগেছে না রে? ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে।
ও সরি, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমিই তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। হি হি হি, যা বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে এ আমার এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে বস এখানে। আঙুল তুলে দেখিয়ে দিলে। তার আঙুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। সে তার সে হুকুম পালন না করে যে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর সংসারে এখনও পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা কিচ্ছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার ওপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলির শক্তি কতদূর দেখবার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতায় গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর মর্তমান কলা। পাগলি এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল। হাতে তুলে নিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছে দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম অসম্বন্ধ হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে দেব? ছি ছি। কিন্তু আমার তখন আর ফেরবার পথ নেই। অনেক দূরে গিয়েছি, দিলাম সেই কয়লা মুখে পুড়ে, যা থাকে কপালে। পরক্ষণেই থুথু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে! এ পাগল ছাড়া আর কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রূপে সুরে বললে, খেলি রাবড়ি, মর্তমান কলা, পেটুক কোথাকার। পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ জানোয়ার, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আমার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি হাসি মুখে বলছে, রাগ করিস নে, আসিস আজ, রাগ করে না। ছি, এখনও পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্নে দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাছোড় বান্দা তো তুই। আমি বললাম, কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে হলো। এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব। বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হাঁ করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি।
ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্রজপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমিই বা আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বলল, তবে এখানে মরতে এসেছিলি কেন মুখ পোড়া? বেরো, দূর হ। আরও নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিচ্ছু বাধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনে, গা সওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? ও অলপ্পে ঘাটের মরা, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হৌসে চাকরি কর গিয়ে, বেরো। বললাম, তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে? মনে মনে আমার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু না। তখনই মনে পড়ল পাগলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। এমন সময় সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার ওপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনিই ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে, তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিচ্ছু হয় না। বললাম, কিভাবে শক্তি লাভ হয়? পাগলি বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরও অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, সাক্ষিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুইই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখেই এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা আর একটা কলসির জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। অজ্ঞাতসারে আমার গা যেন শিউরে উঠল। তো বন্ধুরা, গল্পটি আজ এই অবধি। পরের পর্ব খুব তাড়াতাড়ি আসছে। যদি গল্পটি শুনতে ভাল লাগে, প্লিজ তোমরা আমার পাশে থেকো।